নমস্কার, দেখছেন সিএন। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে দ্য বিগ স্টোরি। বিগ স্টোরিতে তো আসবো, তবে এই মুহূর্তের বড় খবর জানাবো আপনাদের। 10 ঘন্টা জেরার পর ইডি দপ্তর থেকে বেরোলেন রতিন ঘোষ। 10 ঘন্টা জেরার পর রতিন ঘোষ তিনি ইতিমধ্যে বেরিয়েছেন। এটা আমাদের নিজেদের বিষয়, কি জানতে চেয়েছে সেটা আপনাদের বলা যাবে না। ইডি দপ্তর থেকে বেরিয়ে এমনটাই বলছেন রতিন ঘোষ। 10 ঘন্টা জেরার পর তিনি বেরোলেন ইডি দপ্তর থেকে। বড় খবর জানাচ্ছি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা বলছেন যে এটা আমাদের নিজেদের বিষয়, আপনাদের বলা যাবে না। ইডি দপ্তরকে কি জানিয়েছেন রতিন ঘোষ, কি জিজ্ঞাসাবাদ হলো, সামগ্রিক বিষয় আগামীতে সূত্রবার পর্যায়ে যে খবর তা আপনাদের সামনে তুলে ধরব। তবে বেরিয়ে এসে যে মন্তব্য করেছেন তা তিনি বলছেন আপনাদের বলা যাবে না। ইডি দপ্তর থেকে 10 ঘন্টা জেরার মুখোমুখি হয়েছেন রতিন ঘোষ। 10 ঘন্টা জেরার পর ইডি দপ্তর থেকে রতিন ঘোষ তিনি বেরোলেন। 10 ঘন্টা যে জেরা তাকে করা হয়েছে, বেরিয়ে এসে তিনি বলছেন এটা আমাদের নিজেদের বিষয়, আপনাদের বলা যাবে না। ইডি দপ্তর থেকে বেরিয়ে এমনটাই বলছেন রতিন ঘোষ। আর অবশ্যই আজ বিগ স্টোরির দিকে নজর রাখবো, কারণ যে পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসার আবহে এক দীর্ঘ 3 দশক পর রাজ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণকে সঙ্গী করে পথ চলা শুরু করলো পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা। প্রথম অধিবেশনটি একদিকে যেমন সাক্ষী থাকলো কড়া রাজনৈতিক বাদানুবাদের, তেমনই আবার সংসদীয় রাজনীতি বা রীতিনীতি, তাতে নতুন সরকারের কিছু সুদূর প্রসারী এবং ঐতিহাসিক সিদ্ধান্তের যে ব্লুপ্রিন্ট তাও দেখলো রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে পথ চলা শুরু করলো 18তম বিধানসভা। নির্বাচন পরবর্তী উত্তাপ, শাসক বিরোধী তরজা এবং স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে প্রথম অধিবেশনের যে দিনটি তা ছিল অত্যন্ত ঘটনাবহুল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আবারও আজ দেখা গেল বোল্ড, লাউড অ্যান্ড ক্লিয়ার। আজকের দ্য বিগ স্টোরিতে তাই তুলে ধরবো সেই ছবিটাই। অধিবেশন অবশ্যই তার শুরুতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো নতুন স্পিকার নির্বাচন। কোচবিহার দক্ষিণের প্রবীণ বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোস ধ্বনি ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন। এরপর এক অভূতপূর্ব সৌজন্যের ছবি দেখতে পেলাম আমরা বিধানসভায়, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় দুজনে মিলে যৌথভাবে নতুন স্পিকারকে তার আসনে বসিয়ে সম্মান জানালেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম অধিবেশনেই রাজ্যের শাসন ব্যবস্থা এবং সংসদীয় রাজনীতিতে স্বচ্ছতা আনতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন, যেমন সরাসরি সম্প্রচার। হ্যাঁ, এবার থেকে বিধানসভার সমস্ত অধিবেশনের কার্য বিবরণী সরাসরি অর্থাৎ লাইভ সম্প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষ সমস্তটা দেখতে পান। সঙ্গে রয়েছে জনতার দরবার। সাধারণ মানুষের অভাব অভিযোগ তা সরাসরি শোনার জন্য আগামী 1 জুন থেকে নবান্নে চালু হচ্ছে জনতার দরবার। এছাড়া বিরোধীদের গুরুত্ব, মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়েছেন তার সরকার হাউস বিলংস টু অপোজিশন, অর্থাৎ সভা বিরোধীদের, এই নীতিতে বিশ্বাসী। তাই বিরোধীদের কণ্ঠ রোধ করা হবে না। সৌজন্যের আবহের মাঝেই অধিবেশনের তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ল আজ ভোট পরবর্তী হিংসা এবং ঘর ছাড়া রাজনৈতিক কর্মীদের প্রসঙ্গে। বিরোধীদের তোপ, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ তুললেন রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ভয় এবং অত্যাচার বৃদ্ধি পেয়েছে এবং বহু তৃণমূল কর্মী তারা ঘরছাড়া হয়েছেন। তিনি দ্রুত তাদের ফেরানোর দাবি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর শর্তাধীন আশ্বাস কি? জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আবার স্পষ্ট জানান ঘরছাড়াদের অবশ্যই বাড়ি ফেরানো হবে, তবে একটি কড়া শর্ত বেঁধে দিয়ে তিনি বলেন তৃণমূলকে এর থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে তারা যেন এমন পরিস্থিতি তৈরি না করে যেখানে বিজেপি কর্মীদের আবার ঘরছাড়া হতে হয়। 2021 সালের পুনরাবৃত্তি এই সরকারে বরদাস্ত করা হবে না। 26 নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে তাদের দলের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত, ঘরছাড়া। শুক্রবার বিধানসভা অধিবেশনেও সেই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেখানে বেঁধে দিলেন শর্ত। সাফ জানালেন 21 ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও ঘরছাড়া যদি কেউ থাকে তাকে সসম্মানে ফেরানো হবে ঘরে।
ঠিক কি বললেন তারা, কি ছিল বাদানুবাদ, দেখুন। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। একেবারে বোল্ড, লাউড অ্যান্ড ক্লিয়ার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও শুক্রবার আমরা দেখলাম বিধানসভায় বলার সুযোগ পেয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন তিনি। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে বিধে তিনি বলছেন 2021 সালে জিতে মনে হয়েছিল 6 মাসে ইস্তফা দিয়ে দিন, তাতে যদি আমাদের কর্মীরা বাঁচে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নওশাদ দাবি করলেন চিঠি লিখলে জবাব পেতেন না। একই সঙ্গে তিনি বলছেন বিজেপিকে দরাদ সার্টিফিকেট না দিলেও অহেতুক বিরোধিতা করবেন না। ঠিক কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করে পার করেছি। কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমি আশা করব ওই দিনটা আসবে না। পরিবর্তনের সরকার কেন ছিল দরকার, এই বক্তব্যগুলো থেকে কি স্পষ্ট হচ্ছে না? যাই হোক, আমরা পরবর্তীতে আসি। উল্লেখ করা যেতে পারে এক্ষেত্রে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর তার ফলাফল প্রকাশের পর রাজ্য জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ এনেছিল। তাদের অভিযোগের মূল যে ভিত্তি ছিল, জয়ী হওয়ার পর শাসক দল সুপরিকল্পিতভাবে বিরোধীদের ওপর আক্রমণ চালিয়েছে। বিজেপির প্রধান যে অভিযোগগুলো ছিল তার মধ্যে ছিল প্রাণহানি এবং শারীরিক আক্রমণ। বিজেপির দাবি অনুযায়ী ভোট পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী এবং সমর্থক প্রাণ হারিয়েছেন। তারা অভিযোগ করেছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করে এবং মারধর করে। মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহার মতো নেতাদের ওপরেও হামলার অভিযোগ তারা তুলেছিলেন। নারীদের ওপরও নিগ্রহ বিজেপির অন্যতম গুরুতর অভিযোগ ছিল এটি। নারী কর্মীদের ওপর অত্যাচার। তারা দাবি করেছিল বহু বিজেপির নারী কর্মী এবং সমর্থক শ্লীলতাহানি এবং ধর্ষণের শিকার হয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তারা জাতীয় মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। এর সঙ্গে তো রয়েছে সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ। বিজেপির অভিযোগ তাদের কর্মীদের ঘরবাড়ি, দোকানপাট, দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার কর্মীদের সর্বস্ব লুট করার অভিযোগ আনা হয়েছে। বাস্তুচ্যুত হওয়া বা ঘর ছাড়া বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ ছিল যে প্রাণ ভয়ে কয়েক হাজার কর্মী তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এমনকি বীরভূম, কোচবিহার, অন্যান্য জেলার বহু কর্মী প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বলে হিমন্ত বিশ্ব শর্মা সেই সময় দাবি করেছিলেন। সঙ্গে ছিল বড় অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তা।
বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব বারবার এই অভিযোগ করেছেন, যখন তাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছিল তখন পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে বা আক্রান্তদেরই হেনস্থা করেছে বলেও তারা অভিযোগ করেছেন। পরবর্তী আইনি পদক্ষেপ এবং বর্তমান পরিস্থিতি কি? সিবিআই তদন্ত, কলকাতা হাইকোর্টের নির্দেশে খুন এবং ধর্ষণের মতন গুরুতর অপরাধগুলোর তদন্তভার সিবিআই তার হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে রয়েছে মানবাধিকার কমিশনের রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনের একটি তথ্যানুসন্ধানী দল তারা রিপোর্ট দিয়েছিল, রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। নতুন সরকার গঠনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলায় বিধানসভায় তৃণমূলকে নিশানা করেছেন মানিকতলার বিধায়ক তাপস রায়। নাম না করে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। মানিকতলার বিজেপি বিধায়ক তিনি বলছেন, বিজেপি তার কিছু করবে না, জনগণ ও তৃণমূলই তার ব্যবস্থা করবে। একই সঙ্গে তিনি বলছেন, তৃণমূল ফের ক্ষমতা এলে এতদিনে 150 জন বিজেপি কর্মী খুন হতেন। তিনি বলেন, বিধানসভায় দেশবিরোধী স্লোগান নয়, নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বসুর উদ্দেশ্যে তাপস রায় বলছেন, স্যার একটা জিনিস করতে হবে, এই সদনে কোনো রাষ্ট্রবিরোধী স্লোগান, দেশবিরোধী স্লোগান চলবে না, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। তাপস রায়ের বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিকই বললেন তাপস রায়, শোনা। বিজেপি প্রার্থীদের এই থামুন, বলাই জানেন কিছু? থামুন, আজ টাকা সব বলা যায়, এটা একটাও হয়নি। হলে পরে 12,500 নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোন ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000 আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন আমায় পাঠিয়ে দেবেন। থামো, থামো, বলো না, চুপ চুপ চুপ। আস্তে 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 চুপ করিয়ে দেবো, আস্তে আস্তে। তাই কন্টিনিউ করুন। আমি বলবো আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্স এর ফোনে, আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্স এর চিরকুটে। এই অগাস্ট হাউসকে অপবিত্র করেছে, এই অগাস্ট হাউসের পবিত্রতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর নষ্ট হয়েছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এদের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তাপস রায়। বিগত সরকারকে তোপ দেগে মানিকতলার বিধায়ক বলছেন, পশ্চিমবঙ্গ সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ ভয় মুক্ত হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। গতকাল আদালতে আইনজীবীর পোশাকে হাজির হয়েছিলেন। কে হাজির হয়েছিলেন? হ্যাঁ, তিনি নাম লিখেছেন, নাম বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাপস রায় বলছেন, গতকাল কেউ হাইকোর্টে গিয়েছিল। শোনো। বিজেপি প্রার্থীদের এই থামুন, বলাই জানেন কিছু? থামুন, আজ টাকা সব বলা যায়, এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো, উঠে লাভ নেই, বসো না, বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোন ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোন ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, ভিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। একসময় তৃণমূলে ছিলেন তাপস রায়। 21 নির্বাচনে তৃণমূলের টিকিটে বরানগর থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তার পরবর্তীতে তার জয়। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন বিগ স্টোরি। এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরলাম যে ছবিটা আজকে
দেখলেন আপনারা বিধানসভার অন্দরে, সেখানে যে তীব্র বাদানুবাদ, বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য, বিরোধীরাও বিশেষ করে তৃণমূল বাদে অন্যান্যরাও তারাও আজকের এই দিনে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। আমরা একটু যদি ফিরে যাই পুরনো সময়, গণতন্ত্রের বিরোধীদের পরিসর কোথায় ছিল, তাই ছবিটা যদি দেখাই আপনাদের সামনে তা প্রমাণ করে দেবে। এই তো কদিন আগে মার্শাল ডেকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়কদের। শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন, বিধানসভা কক্ষ হয়ে ওঠে একেবারে ধুন্ধুমার। 2 ঘন্টার মধ্যে 5 জন বিধায়ককে সাসপেন্ড করতে হয়েছিল তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী সেই সময় বিজেপি। অভিযোগ ছিল অগ্নিমিত্রা পল তাকে বলতে দেওয়া হয়নি, তার জন্য বারবার তারা বলেছিলেন। তারপরে ছিল এই ছবি, দেখুন। তো এই হচ্ছে ছবি, যে ছবিগুলো আপনারা দেখলেন। ফলত যে বক্তব্যের জায়গা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী হাউস, আর সেখানে বিরোধীদের যে বার্তা বা বক্তব্য সেটা প্রধান। সেখানে যেমন এবার আমাদের নজর রাখতে হবে যে তারা যাতে কোনো বাধার সম্মুখীন না হন, ততোধিক আরও নজর রাখতে হবে যে অভিযোগগুলো এর আগে লাগাতার উঠেছে সেখানে এবার শাসক পক্ষ হিসেবে বিরোধীরা, অর্থাৎ এই মুহূর্তে বিজেপি যারা এক সময়ের বিরোধী, তারা আগামী সময় কোন বার্তা প্রদান করবে। আজকে সময় নেই, তাই শেষ করছে এখানে দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।